আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দরকার নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। প্রথমেই সংবাদ শিরোনাম, তারপরেই বিস্তারিত। চীনকে টেক্কা দিতে আগে বাংলাদেশকে পরাজিত করতে হবে ভারতের। আরও 7 গ্রাম স্বাধীন করেছে আজারবাইজান। এদিকে রাশিয়ার তৈরি S-400 প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালালো তুরস্ক। ইরানে আর্মেনিয়ার রকেট হামলা, দাবি আজারবাইজানের। এবার শীতে লাদাখে ঘাঁটি গড়তে বিদেশ থেকে শীত পোশাক কিনছে ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চীনকে টেক্কা দিতে আগে বাংলাদেশকে পরাজিত করতে হবে ভারতের। গত কয়েক বছরে ভারতের অর্থনীতি অনেকটাই এগিয়ে ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে করোনা মহামারীর কারণে অর্থনীতিতে ধস নেমেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে যেন চলতি সপ্তাহে ভারতের অর্থনীতি নিয়ে সব আশা হতাশায় পরিণত হয়েছে। এদিকে প্রতিবেশী বাংলাদেশের চেয়ে 2020 সালের ভারতের মাথাপিছু জাতীয় প্রবৃদ্ধি কম হতে পারে, এমন সংবাদে স্বাভাবিকভাবেই হতাশ ভারত। আন্তর্জাতিক অর্থ তহবিল IMF তাদের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক আপডেট করার পর এ বিষয়ে টুইট করেছেন বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু। এক টুইট বার্তায় তিনি বলেন, যে কোনো উদীয়মান অর্থনীতি ভালো করেছে, এটা সুখবর, কিন্তু এটা অবাক করে দেওয়ার মতো খবর যে ভারত এখন পিছিয়ে পড়ছে। 5 বছর আগেও যাদের অর্থনীতি 25% এগিয়ে ছিল, তাদের জন্য এটা মোটেও ভালো খবর নয় বলে উল্লেখ করেন তিনি। 90 দশকে ভারতের অর্থনীতি উন্মুক্ত হওয়ার পর থেকেই দেশটির স্বপ্ন ছিল চীনের দ্রুত বৃদ্ধির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা। এ প্রচেষ্টায় 3 দশকের চেষ্টার পর বাংলাদেশের চেয়ে ভারত পিছিয়ে পড়েছে। এতে বিশ্বে ভারতের ভাবমূর্তিতে আঘাত লেগেছে। চীনের বিরুদ্ধে অর্থপূর্ণ একটি পাল্টা অবস্থান প্রত্যাশা করে পশ্চিমারা, কিন্তু সেই অংশীদারিত্বে এটা বলা হবে না যে ভারত নিম্ন মধ্যম আয়ের ফাঁদে আটকা পড়বে। তুলনামূলক নিম্ন দক্ষতা ও আত্মবিশ্বাসের ক্ষতি করতে পারে। যে ছোট্ট দেশটিকে 1971 সালে স্বাধীন করতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত, এখন ঘরের পেছনে সেই দেশটির কাছে ক্ষমতার উচ্চাকাঙ্ক্ষী ভারত পরাজিত হচ্ছে। এতে দক্ষিণ এশিয়ায় এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের ভারতের প্রভাব ক্ষয়ে যেতে পারে। করোনা ভাইরাস মহামারীর মধ্যেই চলতি অর্থবছর মাথাপিছু জিডিপিতে মোট দেশজ উৎপাদন ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এ তথ্য প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছে বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে 2020 অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপি বেড়ে দাঁড়াবে 1887.97 মার্কিন ডলার, যা গত বছরের তুলনায় 3.96% বেশি। বিপরীতে চলতি অর্থবছরে ভারতের মাথাপিছু জিডিপি হবে $1,877, যা গত বছরের অর্থবছরের তুলনায় অন্তত 10.3% কম। মাথাপিছু জিডিপি হিসেবে কয়েক বছর আগেও বাংলাদেশের চেয়ে যোজন এগিয়ে ছিল ভারত, কিন্তু ধারাবাহিক উন্নতির মাধ্যমে বাংলাদেশ সেই ব্যবধান দ্রুত কমিয়ে এনেছে।
কোথাও ভুল করেছে ভারত, এমন প্রশ্নই এখন ঘুরে ফিরে আসছে। অবশ্য এজন্য করোনা ভাইরাস মহামারীকেই দায়ী করা হচ্ছে। জুনের মাঝামাঝিতে বাংলাদেশের নতুন সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। অন্যদিকে যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ডের পর ভারতের কয়েকদিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 16 কোটি। এর মধ্যে কোভিড-19 মারা গেছে 5600 এর সামান্য কম। অন্যদিকে এই জনসংখ্যার তুলনায় ভারতে রয়েছে 8 গুণ মানুষ, সেখানে মৃতের সংখ্যা বাংলাদেশের 20 গুণ। আরও খারাপ বিষয় হলো করোনা ভাইরাসের কারণে ভারতে লকডাউন জারির কারণে অর্থনীতিতে মারাত্মক ক্ষতি হয়েছে। বাংলাদেশ ভালো করছে, এর কারণ হচ্ছে তারা তাদের দক্ষতা সম্পূর্ণ পণ্যের রপ্তানি বজায় রেখেছে। এই বিষয়টি গরিব দেশের কর্মবয়সী জনসংখ্যার সঙ্গে সম্পর্কিত। বাংলাদেশের চেয়ে সামান্য এগিয়ে আছে ভিয়েতনাম, কিন্তু মৌলিকভাবে উভয়েই চীনের কাছ থেকে শিক্ষা নিচ্ছে। কম দক্ষতা সম্পন্ন পণ্যের উৎপাদনের মাধ্যমে বড় আধিপত্য বিস্তার করে তার মাধ্যমে তারা উচ্চ জিডিপির প্রবৃদ্ধি ধরে রেখেছে। এখন ভারত যে অবস্থানে আছে তাতে তারা যদি চীনকে টেক্কা দিতে চায় তবে তাদের অবশ্যই আগে বাংলাদেশকে পরাজিত করতে হবে। উচ্চ দক্ষতা সম্পন্ন পণ্য ও সেবা রপ্তানি করে ভারত যেমন কম্পিউটার সফটওয়্যার, কিন্তু বিশ্বের কারখানা হিসাবে পরিচিত চীন এখন নিচে থাকা অন্যদেরকে সুযোগ করে দিচ্ছে। শুধু স্বাস্থ্য খাতে অথবা সুশিক্ষিত শ্রমের উপরেই নয়, তুলনামূলক সস্তার সুবিধা নিচ্ছে চীন। এসব ক্ষেত্রে ভারতের সুযোগ রয়েছে। ব্লুমবার্গের মতামত বিষয়ক পাতার এক প্রতিবেদনে বলা হয়েছে, বছরের পর বছর কমপক্ষে 80 লাখ কর্মসংস্থানের জরুরি চ্যালেঞ্জের মুখে এটাও ভারতের করোনা পরবর্তী সবচেয়ে বড় মাথা ব্যথার কারণগুলোর একটি। আরও 7 গ্রাম স্বাধীন করেছে আজারবাইজান। ফজুলি শহর সহ দখলকৃত নাগরানো কারাবাখের 7টি গ্রাম আর্মেনিয়ার কাছ থেকে স্বাধীন করেছে আজারবাইজান। শনিবার 17 অক্টোবর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ ঘোষণা দিয়েছেন। সামাজিক মাধ্যম টুইটারে এক বিবৃতিতে তিনি জানান, ফজুলি শহর এবং ফজুলি জেলার দেদলি, ইশিগলি, মুসাবেলি, পীরে হামেদলি, চুরাভলি, চিমেন এবং গোসেমেদিলি গ্রাম আমাদের গৌরবোজ্জ্বল সেনাবাহিনী স্বাধীন করেছে। আজারবাইজানের সেনাবাহিনী দীর্ঘজীবী হোক। সেপ্টেম্বরের শেষ দিকে আর্মেনিয়ার হামলার পর দুপক্ষের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে। এ পর্যন্ত আর্মেনিয়া দখল করে থেকে বেশ কিছু গ্রাম ও শহর স্বাধীন করেছে আজারবাইজান সেনাবাহিনী। 27 সেপ্টেম্বর আজারবাইজানের বসতি এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় আর্মেনিয়া। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 1991 সালে আজারবাইজানের আন্তর্জাতিক স্বীকৃত ভূখণ্ড নাগরানো কারাবাখ দখলে নেয় আর্মেনিয়ার সেনাবাহিনী। এরপর থেকেই সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আজারবাইজানের অন্তত 20% ভূখণ্ড গেল 3 দশক ধরে অবৈধভাবে দখল করে রেখেছিল আর্মেনিয়া। আজারবাইজানের ভূমি থেকে সেনা প্রত্যাহারের জাতিসংঘের বেশ কয়েকটি প্রস্তাবনা এবং অনেক আন্তর্জাতিক সংস্থা আর্মেনিয়ার প্রতি আহ্বান জানালেও আমলে নেয়নি দেশটি। এদিকে রাশিয়ার তৈরি S-400 প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালালো তুরস্ক। কৃষ্ণ সাগরের উপকূলবর্তী তুরস্কের একটি শহর থেকে রাশিয়ার তৈরি S-400 প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার উপকূলীয় শহর সিনপ থেকে সরু একটি ধোঁয়ার কলাম আকাশের দিকে উঠতে দেখা যায়। যদিও এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি তুরস্ক, তবে চলতি সপ্তাহে এই ব্যবস্থা পরীক্ষা চালানোর কথা ছিল দেশটির। এর আগে এই পরীক্ষাকে সামনে রেখে কৃষ্ণ সাগরের এই এলাকায় জলযান ও বিমান চলাচলে সতর্কতা জারি করে তুরস্ক।
তুরস্ক সরকারের ঘনিষ্ঠ একটি হাবের টেলিভিশন তাদের ওয়েবসাইট ও এই পরীক্ষার বিষয়টি জানিয়েছে। তুরস্কের অন্যান্য গণমাধ্যমও একই ধরনের খবর প্রকাশ করেছে। এদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা মিসাইল টেস্টের বিষয়টি অস্বীকার বা স্বীকার কিছুই করবে না। S-400 প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা চালানোর যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। যুক্তরাষ্ট্র চায় না যে তুরস্ক রাশিয়ার তৈরি একই প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করুক। দেশটির অভিযোগ, এর ফলে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার তথ্য বেহাত হতে পারে। শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য গুরুতর ফলাফলের ব্যাপারে সতর্ক করে দিয়েছে। তবে শুধু সমালোচনাই নয়, গত বছরে তুরস্কের কাছে F-35 জেট বিক্রি স্থগিত করে ওয়াশিংটন। এছাড়া দেশটির উপর অবরোধ আরোপের হুমকিও দেয় যুক্তরাষ্ট্র। ইরানে আর্মেনিয়ার রকেট হামলা, দাবি আজারবাইজানের। আর্মেনিয়ার সেনাবাহিনী উত্তেজনা বাড়াতে ইরানে রকেট হামলা চালাচ্ছে বলে দাবি করেছে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, ইরানি ভাইদের জন্য আমাদের চিন্তা হচ্ছে। তাদের উপর আমাদের শত্রুদের চোরাগোপ্তা হামলায় আমাদেরকে ক্ষুব্ধ করা হচ্ছে। মন্ত্রণালয় জানায়, আর্মেনিয়ার এ ধরনের আগ্রাসী নীতির নিন্দা জানিয়ে ইরান বলেছে তারা আজারবাইজানের আঞ্চলিক অখণ্ডতা পক্ষে রয়েছে। আজেরি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আমাদের প্রতি ইরানি ভাইদের সমর্থন এবং ইরান সরকারের আনুষ্ঠানিকভাবে সমর্থনের ঘোষণা দেওয়া আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। উল্লেখ্য, গত 27শে সেপ্টেম্বর থেকে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। এতে উভয় দেশের বহু সামরিক ও বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। আজারবাইজানের প্রসিকিউটর জেনারেল অফিস শুক্রবার বলছে, নতুন করে আর্মেনিয়ান হামলায় কমপক্ষে 47 জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে ও 222 জন আহত হয়েছে। সূত্র ইয়েনি শাফাক। এবার শীতে লাদাখে ঘাঁটি গড়তে বিদেশ থেকে শীত পোশাক কিনছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, চীন সীমান্ত শান্ত হয়নি এখনও, সেনাবাহিনী এখনও সজাগ। এর মধ্যেই শীত আসছে, তাই লড়াইটা আরও কঠিন হচ্ছে। এবার শীতের জামা কাপড় কেনার ব্যবস্থা করলো ভারতীয় সেনা। ভারত ও আমেরিকার মধ্যে হওয়া লিমোয়া চুক্তির মাধ্যমে এই জিনিসপত্র কেনা হচ্ছে। এই চুক্তি অনুযায়ী দুই দেশের সেনাবাহিনীর মধ্যে খাবার, মেডিকেল সাপোর্ট সহ বিভিন্ন জিনিসপত্রের আদান প্রদান হবে। ইউরোপের বিভিন্ন দেশ থেকে কেনা হবে জিনিস। শীতের জন্য অনেক জিনিস মজুত করার কাজ শুরু হয়েছে লাদাখে। রয়েছে রেশন, শীতের পোশাক, তাঁবু, জ্বালানি। শুক্রবারে কড়া ভাষায় চীনকে যোগ্য জবাব দিয়েছে ভারত। ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে কথা না বলার কোনো অধিকার চীনের নেই বলে এদিন দিয়েছে বিদেশ মন্ত্রক। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, লাদাখ, জম্মু কাশ্মীর ও অরুণাচল প্রদেশ একান্তভাবেই ভারতের অংশ। সে বিষয়ে কোনো তৃতীয় ব্যক্তির বক্তব্যকে মান্যতা দেবে না ভারত। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলার কোনো অধিকার নেই চীনের, আর সেই চেষ্টাও যে চীন না করে। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়ে দেন, জম্মু কাশ্মীর ও লাদাখ যেমন ভারতের অংশ, তেমনই অরুণাচল প্রদেশও ভারতের অবিচ্ছেদ্য অংশ। সেদিকে তাকানোর চেষ্টা যেন কোনো দেশ না করে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের মতো। এর পাশাপাশি পাকিস্তানকেও এদিন একহাত নেয় বিদেশ মন্ত্রক। অনুরাগ শ্রীবাস্তব জানান, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা অধিকারক জানিয়েছেন যে ভারতে আলোচনা চেয়ে নাকি বার্তা পাঠিয়েছে। এরকম কোনো পদক্ষেপ ভারত নেয়নি বলেও বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে। উল্লেখ্য, দিন কয়েক আগেই প্রচারণামূলক মন্তব্য করে বেজিং। চীনের অভিযোগ, বেআইনিভাবে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করছে ভারত, তাই তাকে মান্যতা দিতে চায় না চীন।
চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, সীমান্ত এলাকায় সামরিক বাহিনী সুবিধার জন্য ভারত যে পরিকাঠামো উন্নয়ন করছে তার ঘোর বিরোধিতা করছি আমরা। তার অভিযোগ, বেআইনিভাবে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছে ভারত। চীন একে মান্যতা দেয় না। অরুণাচল প্রদেশকেও ভারতের অংশ হিসেবে মান্যতা দেওয়া হয় না।